বিচারপতিরা পুরো ফ্রাস্ট্রেটেড, বিচারপতিরা প্রচণ্ড মানে মানে আপসেট যে এটা কি ধরনের তদন্ত হচ্ছে। একটা সময় তারা বলতে বাধ্য হলেন যে আমরা কি এই কেস তুলে অন্য কারো এজেন্সির হাতে দিয়ে দেব, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু লিখে দেব যে সিবিআই অফিসাররা ইনক্যাপেবল। দেখুন এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট প্রায় সে অক্টোবর 2024 থেকে দিতে পারলো না। তো এই ব্যর্থতার দায়িত্ব নিতে হবে সিবিআইকে। সন্দীপ ঘোষের বাহিনী তারা নির্দিষ্টভাবে যুক্ত ছিল, এবং বিশেষ করে নর্থ বেঙ্গল লবি, যেটা হচ্ছে এই শ্যামাপদ দাস, যেটাকে মেঘনাথ বলা হয়, যে মেঘের আড়াল থেকে এগুলো কন্ট্রোল করে, সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক বিরূপাক্ষ, এদের বিরুদ্ধে অভিযোগ যেমন আছে, সেই অভিক বিরূপাক্ষর বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত। আর এই যে দেখুন যে আপনি স্লিপ স্টাডি রুম ভাঙার ক্ষেত্রে বললেন, আমি এখনও মনে করি, এটা হয়তো আমার ফ্যাটার্নিটির লোক অনেকেই আমার বিরোধিতা করবেন, আমাদের ডাক্তারবাবুরা সই করেছিলেন। বর্তমান যে হেলথ সেক্রেটারি আছে সেই হেলথ সেক্রেটারি সই ছিল, তাদের ছিল। তো আমাদের ডাক্তারবাবুরাই কেন করলো, এটা নিয়ে আমার সাথে অনেকের তর্ক বিতর্ক হয়েছে, যার জন্য অনেক ডাক্তারবাবু আমাকে সহ্যও করতে পারে না। তাতে আমার কিছু যায় আসে না। আমি গতকালও একজনকে জিজ্ঞাসা করেছি তাদের, তোমরা কেন ভাই সই করেছিলে? কারণ একটা ক্রাইম সিন ভাঙা যায় না, এটা সবাই বোঝে। এর জন্য রকেট সায়েন্স লাগে না, আর এর জন্য ফরেন্সিক মেডিসিন পড়ে। আর সব ডাক্তারবাবুরাই ফরেন্সিক পড়েছেন, এবং আমি বলবো যে আমার থেকে তারা বেশি অনেক জ্ঞানী। তারা সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডক্টর কেন সাইন করলো, আর সেই সময় অলরেডি ব্যাপারটা বাইরে স্প্রেড হয়ে গেছে, তারা কেন সই করেছে সেই জবাবটাও সিবিআইয়ের চাওয়া উচিত। সেটাও আমি অন্তত কোথাও দেখিনি যে এর কারণগুলো নির্দিষ্ট করা আছে। প্লাস হচ্ছে যে আমাদের ভ্যান্ডালিজমটা হলো, সেটা তো একদম পুরো আমি বলবো যে কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে করেছে, এবং অভিযোগের তীর হচ্ছে অতীন ঘোষের মাথায় আছে। যদি হয়তো ঠিক করে তদন্ত করা হয়, দেখবেন যে অতীন ঘোষকে খুঁজে পাওয়া যাবে। আমি তারপরে আমাদের এমার্জেন্সির ট্রমা বিল্ডিং একটা ছোট্ট পায়রার খোপের ভেতরে হয়, যেখানে মানুষকে সার্ভিস দেওয়া সঠিকভাবে যায় না, এবং কত মানুষ গত 2 বছরে মারা গেছে শুধুমাত্র এই ভেন্টিলেটার, বাইপ্যাপ মেশিন, সঠিকভাবে অক্সিজেনের অভাবে, শুধুমাত্র ওই দিনের কারণ। আমি এটা বলবো যে একদম টেরোরিস্ট অ্যাক্টিভিটির সমান। তার জন্য আমি বারবার বলেছিলাম যে এই তদন্তভার, এবং এর আগেও আমি একাধিকবার বলেছি যে এই তদন্তভার এনআইএ বা সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া উচিত, কারণ এই তদন্তটা শুধুমাত্র কলকাতা পুলিশের হাতে রয়েছে। এই সমস্ত জায়গাগুলো অ্যাড্রেস করা উচিত, এবং মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী যদি দেখে থাকেন, তাহলে আমি তার কাছেও অনুরোধ করব যে আরজি করে যে কেসটা পুলিশ সেই সময় তদন্ত করেনি, আয়দার এটা সিআইডির হাতে দিয়ে দেওয়া হোক, বা সিবিআই বা এনআইয়ের হাতে দেওয়া যেতে পারে। কারণ সেখানে কে কে ইনভলভ ছিল, অতীন ঘোষের কী রোল ছিল, সেই রোলগুলো কিন্তু দেখা হোক। ওই জোকার অফিসারটা যেটা আছে, মানে তাকে ভদ্রমহিলা আমি বলবো না, পুরো জোকার সার্কাস ওই ইন্দিরা মুখার্জি, এই ধরনের অফিসারকে হচ্ছে মানে সমস্ত মানব জাতি কেন পুলিশ টিমের কলঙ্ক। ভাইপো যেমন বনেটের উপর দাঁড়িয়ে বলছে যে 4 তারিখের পরে আমরা দেখে নেব, হ্যাঁ, তো তার তো ভয়েস স্যাম্পেলের আর কী দরকার? সে তো সব মিডিয়ায় দেখিয়েছে। তার আর ভয়েস স্যাম্পেল দিয়ে আমাদের এই জুডিশিয়ারিতে আমি তাদের সম্মান জানিয়েই বলছি যে এই যে এত দীর্ঘসূত্রিতা, এরপরে দেখা যাবে যে ওই ইয়ের মতো পার্ক স্ট্রিটের গণধর্ষণের মতো ব্যাপারটা হবে। সে মারা গেল, সে জীবিত থাকাকালীন সে আর দেখেই যেতে পারলো না যে মানে বিচার পেয়েছে। তো এইগুলো অনেকটা তাড়াতাড়ি না হলে আর কবে মানুষ জানতে পারবে, মানুষ কি করে আস্থা রাখবে? আরজিকর মামলা আরও একবার সংবাদ শিরোনামে। এবারে সরাসরি কলকাতা হাইকোর্ট তাঁরা যারা ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা থেকেছেন তাদের বিরুদ্ধে পর্যবেক্ষণ দিল। কী সেই পর্যবেক্ষণ, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বর্তমান প্রেক্ষিত নিয়েও আলোচনা হবে, কারণ আরজিকর মামলা বর্তমান বাংলায় অত্যন্ত প্রাসঙ্গিক একটি ঘটনা হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। এ প্রসঙ্গে আজকে যিনি আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন, আমাদের অতিথি, তিনি দীর্ঘদিন ধরে সেই প্রথম থেকে এই মামলার সঙ্গে শুধুমাত্র থেকেছেন তাই নয়, আরজি করের নির্যাতিতার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। আরও একবার ডক্টর শ্রী তাপস প্রামাণিককে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। এবারে দেখা যাচ্ছে আরজি কর মামলায় সরাসরি তদন্তকারী অফিসারদের গা ছাড়া মনোভাব নিয়ে পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। এই পর্যবেক্ষণ আপনি কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন? দেখুন, আমি কোর্টরুমে উপস্থিত ছিলাম, এবং প্রায় 1 ঘন্টা শুনানি হয়েছে, এবং এটা হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি মানে সিবিআইয়ের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক। আমি এই ভিডিও যদি দেখে থাকেন, তো আমি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআই ডাইরেক্টর তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই অফিসারদের বিরুদ্ধে আপনারা অ্যাকশান নিন, এটাই বলবো। তা আমি গোটা সিবিআইকে কাঠগড়ায় দাঁড় করাবো না। তার কারণটা হচ্ছে যে দেখুন, যে কোনো ডিপার্টমেন্টে কিছু না কিছু করাপ্টেড অফিসার থাকে, এবং আগের দিন যে 1 ঘন্টা ধরে বিচারপতি যেভাবে ভৎসনা করেছেন, এবং
তারা যা যা বলেছেন, সত্যি কথা বলতে আমাদের আইনজীবীদের খুব একটা কিছু বলতে হয়নি। আমাদের আইনজীবীকে বারবার বলা হয়েছে আপনি বলতে হবে না, আপনি থেমে থাকুন। মানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে, দেখছি যে বিচারপতিরা পুরো ফ্রাস্ট্রেটেড, বিচারপতিরা প্রচণ্ড মানে আপসেট যে এটা কি ধরনের তদন্ত হচ্ছে। সেই তদন্তে একটা সময় তারা বলতে বাধ্য হলেন যে আমরা কি এই কেস তুলে অন্য কারো এজেন্সির হাতে দিয়ে দেব, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু লিখে দেব যে সিবিআই অফিসাররা ইনক্যাপেবল, মানে এই কেস যে তারা তদন্ত করতে ব্যর্থ। আপনি ভাবতে পারছেন যে এই কথাটা যদি অর্ডার শিটে বিচারপতিরা লিখে দেয় তাহলে কি হতে চলেছে। ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি শুধু নয়, এরাই হচ্ছে ইন্টারপোলের কিন্তু পার্ট, এরাই ইন্টারপোলকে রিপ্রেজেন্ট করে সেই সিবিআই, এবং সেই সিবিআইয়ের গরিমা যারা হচ্ছে ভারতবর্ষের বড় বড় কেস সলভ করেছে, সেই রাজীব গান্ধীর হত্যা থেকে শুরু করে বা অন্যান্য যত বড় বড় কেসই আপনি বলেন না কেন, তো সেই সিবিআইয়ের গরিমাটা নষ্ট হয়ে যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই আরজি করের কেসটা অন্তত দেখুন যে সিবিআই কেন এরকম ছেলেখেলা করেছে, কেন গা ছাড়া মনোভাব দেখাচ্ছে, এবং বিচারপতিরা এই ধরনের কথা কেন বলতে বাধ্য হবেন। তারা লুফলস পেয়েছে, তার কারণ হচ্ছে আমরা গত 2 বছর ধরে কিন্তু বিভিন্ন অভিযোগ করেছি এবং সিবিআইয়ের তদন্তের পরে আমরা কিন্তু সন্তুষ্ট হইনি। এবং অভয়ের মা বাবা বা আমাদের বক্তব্য তো মূলত প্রথম থেকেই অভিযোগের তীর একই রকম ছিল। কারণ এইটার মামলায় আমি প্রায় প্রতিদিনই কোর্টে যেহেতু উপস্থিত থাকি, বা যে আইনজীবীরা আমাদের রিপ্রেজেন্ট করে সেই আইনজীবীদের সাথে আমাদের সবসময় আলোচনা হয়, আমি কন্ট্যাক্টে সবসময় থাকি, বা যে সমস্ত লুফলসগুলো হয়েছে তার একটা বড় পোর্শন আমার দিক থেকে সেখানে সাবমিশন হয়েছে। সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ একে গুপ্তা স্যারের সাথে তিনি একটা সাবমিশন দিয়েছেন ফরেন্সিক নিয়ে, প্লাস হচ্ছে ডক্টর পার্থবতী মজুমদার স্যার একটা সাবমিশন দিয়েছেন, এবং আমার সাবমিশন আছে। এবং আমার যে সাবমিশন, আমি কিন্তু যথারীতি যিনি বিচারপতি প্লাস এমপি বিজেপির অভিজিৎ গাঙ্গুলি স্যারের সাথে আমার কিন্তু ডিরেক্টলি আমি সমস্ত কিছুই কিন্তু আলোচনা করেছি যে স্যার এটা কোনটা ভুল বা ঠিক। আমি আইনের লোক না হলেও যতটুকু অন্তত আমার ক্রিমিনাল হিস্ট্রি বা এই কেস নিয়ে আমি গত 2 বছরে যা চর্চা করেছি সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা ট্যালি করে দেখেছি। ইভেন আমি পোস্টমর্টেম নিয়ে যে লুফলসগুলো বের করেছি, আমি দিল্লি এইমসের এইচওডি হেড অফ দি ডিপার্টমেন্টের সাথে ফরেন্সিক বিশেষজ্ঞ তার সাথেও কিন্তু কথা বলেছি, এবং তিনিও কিন্তু আমি যেগুলো অভিযোগগুলো তুলেছি তিনি কিন্তু বলেছিলেন যে একটাতেও তোমার কোনো ভুল নেই। ইভেন আমি নাম বলছি না, নাম না করেই একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ তিনিও, স্যারের সাথে আমার কন্ট্যাক্ট আছে, স্যারকে আমি সমস্ত কপি সমস্ত কিছু দেখিয়েছি যে স্যার এর ভিতর আমাদের লুফলসটা কোথায়। স্যারও কিন্তু একমত হয়েছে না, কোনো লুফলস নেই। এই জায়গাগুলো কেন সিবিআই অ্যাড্রেস করেনি, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে, এবং যে মানে সবথেকে লজ্জাজনক বলা যেতে পারে, আবার একটা হাসির খোরাকও বলা যেতে পারে, যে সিবিআই আগের দিন যে কোর্টে উপস্থিত হয়েছে, একসময় মাননীয় বিচারপতি শম্পা সরকার বলে ইউ আর অ্যাভাব দি হাইকোর্ট। কেন বলেছিলেন যে হাইকোর্টের রায় আপনি বুঝতে পারেননি? তার আগের দিন বলেছিলেন যে নতুন তদন্তকারী এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতে হবে, যেখানে জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের অফিসার থাকতে হবে। তো তার মানে কি, আগের যে টিম ছিল সীমা পাহুজার নেতৃত্বে সেটা ডিসমিস হয়ে গেল বা রিলিজ করে দেওয়া হলো, ওরা সেটাই বুঝতে পারেনি। সীমা পাহুজা ম্যাডাম আগে ছিল ইনভেস্টিগেটিং অফিসার, তাহলে নতুন যে 1 মাস ধরে এসআইটি তদন্ত করলো তাদের ভিতর কোনো আয়ও নেই। আমি এই হিয়ারিংয়ের শেষে আমি এবং কাকু মানে অভয়ের বাবা যখন কথা বলছিলাম একজন তদন্তকারী সিবিআই অফিসারের সাথে, তার সাথে যখন কথা বললাম তারা বলছে না, আমরা ব্যাপারটা যেটা বুঝেছিলাম যে আমাদের একটা রিপোর্ট সাবমিশন করতে হবে, সমস্ত জায়গা ভিজিট করে আমরা সেটা করেছি, আমাদের ভিতর থেকে আয়ুর তো এখনও ঠিক হয়নি। এবং আমরা বললাম যে আপনাদের সমস্ত রকম হেল্প করতে রাজি। আমি একবার এটাও বলে উঠলাম যে আপনারা আরজি কর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে আরজি করে এই কেস নিয়ে কে জানে তার সাথে আমরা কথা বলতে চাই, আমরা তার হেল্প চাই। তো কর্তৃপক্ষ আমাকে যখন জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছিলাম যে আপনারা চাইলে আমার সাথে তারা কথা বলতে পারে। তাদের জানানো সত্ত্বেও তারা আর যোগাযোগ করার চেষ্টা করেনি। তখন কাকু বলেন যে আপনি আজকেই চলুন বা আগামীকাল আমাদের সময় দিন, আমরা যাচ্ছি অফিসে, আমরা সমস্ত ফেস টু ফেস কথা হবে সব। আমি বললাম আমিও যাব সাথে। আপনার এর আগেও সীমা পাহুজার নেতৃত্বে তদন্তকারী দলের সামনে আমি, কাকু কাকিমা, আরেকজন তাদের পরিবারের, আমরা 4 জন প্রায় 3 ঘন্টা ধরে আমাদের সমস্ত গ্রিভান্স আমরা বলেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার যে সমস্ত মেটেরিয়ালগুলো রেডি করা ছিল সেগুলো তাদের দিয়ে দিয়েছি।
এবারও বলছি যে আমরা দিতে রাজি, আমি দিয়ে দেবো। তো বলছে এখনও তো আয়ও ঠিক হয়নি। এবার ভাবুন যে হাইকোর্টে একটা তদন্ত, মানে তারা রিপ্রেজেন্ট করছে, গত 1 মাসে আয়ও ঠিক হয়নি। ওরা কালকে বুঝলো যে সীমা পাহুজার টিম অলরেডি রিলিজড হয়ে গেছে। মানে এটা তো বোঝা উচিত, তাদের এসআইটি ফরমেশন মানে আগের টিম রিলিজড। তো এইটাই হচ্ছে বুঝতে পারেন, যেমন আমি যেমন চাকরি করি, আমি কোথাও জয়েন করা মানে আমি এখান থেকে আমি রিলিজ হব, মানে আরজি করতে রিলিজ হচ্ছি, ওরা সেটাই বোঝেনি, তার জন্য ওদের কোনো 1 মাস ধরে আয়ও ঠিক হয়নি। তো এর থেকে হাসির খোরাক আর কী হতে পারে? মানে আমরা জাস্ট, আমি ওই জন্য বলছি সিবিআই ডাইরেক্টর এবং কেন্দ্রীয় সরকার এই ব্যাপারটাকে দেখুক। আমি তাদের অনুরোধ করছি যে এই ধরনের অফিসাররা কেন একটা ইনস্টিটিউশনকে বদনাম করছে, কারণ সিবিআই তো গোটা ভারতবর্ষে কাজ করছে, সবাই খারাপ সেটা আমি তো বলবো না। তো সেই জায়গায় আমি বলছি যে কেন্দ্রীয় সরকার এটাকে ভালো করে দেখুক। স্যার, এত বড় ধরনের ব্যর্থতার কারণ কি? মানে এর পিছনে তো কিছু নির্দিষ্ট কারণ থাকবে, তো সেটাকে কি বলে মনে করছেন? দেখুন, বিচারপতিরা অলরেডি বলেছেন এবং আপনিও বললেন যে গা ছাড়া মনোভাব, একদম তাদের গা ছাড়া মনোভাবের জন্যই দায়ী তারা এই কেসটাকে। এবং বিচারপতি এটাও বললো যে আপনারা কি আপনাদের কলিগদের প্রতি একটু বেশিই সেন্সিটিভ? মানে কলিগরা যা তৈরি করছে, অনেক সময় হয় যে সেম ফ্যাটার্নিটির, আমি আমার কলিগের বিরুদ্ধে খুব বেশি কিছু করব না, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কলিগরা হয়তো কিছু যা করে গেছে সেটাই ঠিক। তো আমাকে তো বুঝতে হবে যে কলিগরা ঠিক কিছু ঠিক করেনি বলেই তো হাইকোর্ট আপনাদের হাতে দিয়েছে। এবং সেখানে বিচারপতিরা বলছেন যেখানে জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের অফিসার আছে, আগে তো অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার এসেছিল, জয়েন্ট ডিরেক্টর নেতৃত্ব দিচ্ছে, সে যদি ভুল করে তাহলে আর মানুষ বিচার পাবে কোথায়? একসময় এটাও বলছে যে আপনারা যদি বিচার না দিতে পারেন, আপনারা বলে দিন যে আপনার বিচার দিতে ব্যর্থ, আমরা এটা লিখে দেবো অর্ডার শিটে। তো এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে? এবং তারা এটাও বলেছে, এবং আমরা আমাদের দিক থেকে দাবি করা হয়েছিল সিআইডিকে দিয়ে দেওয়া হোক। দেখুন, আমরা লাস্টে বলতে আমি নিজে বলেছিলাম যে আমাদের আইনজীবীকে বললাম, দাদা এনআইএ দিলেও কোনো অসুবিধা নেই, না জয়ন্ত দেখে যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে দিয়ে দিই, সিবিআই আমরা এদের হাতে আর দরকারই নেই, কারণ এরা গা ছাড়া মনোভাব কেন দেখাচ্ছে। এবং তারা এই গা ছাড়া মনোভাবের জন্য আমরা বললাম এনআইএকে দিয়ে দিক বা স্টেট সিআইডিকে দিয়ে দিক। মানে এতটাই আমরা ব্যাপারটা অসন্তুষ্ট হয়েছিলাম, কারণ তারা গা ছাড়া মনোভাব বিচারপতিরা বলছে, আমরা কিন্তু বলিনি। কারণ এর ভিতরে একাধিক লুপহোলস আছে, এবং আমাদের আইনজীবীরা বারবার বলে যে 4টে এফিডেভিট জমা দিয়েছি, তাতে একাধিক লুপহোলস, সমস্ত ডিএনএ বলুন, সিসিটিভি ফুটেজ বলুন, সিএফএসএল রিপোর্ট বলুন, সমস্ত কিছু জমা দেওয়া আছে, কিন্তু তারা সেইগুলোকে অ্যাড্রেস করেনি। ইভেন মাকে আগে, মানে ভিকটিমের মা রত্না কাকিমা কে যখন এর আগে এভিডেন্স হিসাবে, উইটনেস হিসাবে রাখা হয়নি, এই অভিযোগ আমাদের ছিল, তো কাকিমাকে ডাকা হয়েছে কিন্তু তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি, তাকে ভিডিওগ্রাফি করা, তারা বলছে আমরা লিখে নিয়েছি। কিন্তু এই ধরনের একজন, মানে মা আর মেয়ে তো যে কোনো কেসে, আপনিও একজন মেয়ে, আপনার মার সাথে যে সম্পর্ক, আপনার সব কিছু কিন্তু বেশি জানবে আপনার মা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অভয়ের মাকে উইটনেস রাখেনি আগে তদন্তকারী দল। তা আমরা যখন এই দাবিটা করেছি, তারা ভিডিওগ্রাফি পর্যন্ত করেনি, এবং মা কিছু নাম পর্যন্ত অ্যাড্রেস করেছে, সেটাকেও তারা তদন্তের আওতায় আনেনি। তো এইটা সিবিআই গা ছাড়া মনোভাব ছাড়া আর কি বলবো। অন্যদিকে দেখা যাচ্ছে যে আদালত এই কথাও বলেছেন যে আপনি সেখানে ছিলেন, যে নির্দিষ্ট করে বলেন তথ্য প্রমাণ যে নষ্ট হয়েছে তার জন্যই বা কারা দায়ী, এটাও কি অপরাধ নয়? আদালতের এই মন্তব্যকে ঘিরে আপনি কি বলতে চান স্যার? এক্স্যাক্টলি, তাদের আইনজীবী বলেন যে প্রিন্সিপাল অ্যাকিউজড আর কনভিক্টেড, আমরা তখন বলি মাল্টিপল অ্যাকিউজড আর ইনভলভ ইন দিস কেস, আদার অ্যাকিউজডগুলো কোথায়? আপনি এভিডেন্স ট্যাম্পার হয়েছে এটা তো আপনারা লিখেছেন, এটা তো আমরা লিখিনি। আপনি যদি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় খেয়াল রাখেন যে সলিসিটর জেনারেল তুষার মেহতা সাহেব তিনি বলছেন যা ওই ক্রাইম সিন অল্টার হয়েছে, তাহলে অল্টারটা করলো কারা? আপনারা তাদের তো নেবেন। এবং অক্টোবর 2024 আপনারা ফার্স্ট চার্জশিট দিয়েছেন, তারপরে 1 বছর 7 মাস হয়ে গেল, আপনারা ফার্দার ইনভেস্টিগেশন করে কি পাচ্ছেন, কি রিপোর্ট? এবং যারা অফেন্ডারদের শিল্ড করছে, এভিডেন্স ট্যাম্পার হলো, সেগুলো কোথায়? তারা আর কবে ধরা পড়বে? তাদেরকে আপনারা কবে কাঠগড়ায় দাঁড় করাবেন? আজ পর্যন্ত করতে পারলেন না। এইটাই হচ্ছে বলছে, এবং লাস্টে এটা বলতে বাধ্য হয়েছে যে অক্টোবর 2024 পরে আপনারা কিচ্ছু করেননি। এবং আমি লাস্টে কোর্ট থেকে বেরোনোর পর বলি যে মানে কোর্টের যখন হিয়ারিংটা শেষ হলো, যে আপনি সন্দীপ ঘোষ এবং হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তারা বাই ডিফল্ট বেল পেয়েছে, মানে তাদের আপনারা অ্যারেস্ট করেছিলেন, কিছু পেয়েছিলেন বলেই 3 মাস হয়ে গেছে, আপনি চার্জশিট দিতে পারেননি, তারা বেল পেয়ে গেছেন। তাহলে আপনারা হয় তাদের বিরুদ্ধে কিছু পেয়েছিলেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে দুজন ব্যক্তিকে আপনারা কেন অ্যারেস্ট করলেন?
তাহলে আপনারা স্বীকার করুন যে তাদের এগেনস্টে কিছু পায়নি, আমাদের ভুল হয়ে গেছে। আর তাদের এগেনস্টে আপনার চার্জশিট দিতে কেন 1 বছর 7 মাস লাগাচ্ছেন? আর সেকেন্ড চার্জশিট কেন দিচ্ছেন না? সাপ্লিমেন্টারি চার্জশিট আমি সীমা পাহুজা ম্যাডামের সাথে যখন কথা হয় এই কয়েক মাস আগে, তখন বলে যে হ্যাঁ সাপ্লিমেন্টারি চার্জশিটে বাকিদের নাম আসবে, আপনারা দেখে নেবেন। আর কবে দেবেন? খুব তাড়াতাড়ি দেবো, খুব তাড়াতাড়ি দেবো, এই কথা আমাদেরকে বলে কয়েক মাস কেটে গেল, তারপরে টিম চেঞ্জ হয়ে গেল। দেখুন এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট প্রায় সে অক্টোবর 2024 থেকে দিতে পারলো না। তো এই ব্যর্থতার দায় তো নিতে হবে সিবিআইকে। এই ব্যর্থতার দায় কেন নেবে না? আমি তাদের যে তদন্তকারী অফিসার তাদেরকেই দায়টা নিতে হবে। স্যার, এই যে এভিডেন্স ট্যাম্পার করা, মানে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, রাতারাতি বাথরুম ভেঙে ফেলা হয়েছে এবং আরও অনেক কিছু হয়েছে যেটা গোটা বঙ্গবাসী তো দেখেছেই, এবং আপনারা ওতপ্রোতভাবে সেই সব কিছুর সঙ্গে জড়িত ছিলেন। তো এই যে এই ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা সেই সময় যা হয়েছে, তার দিকেও কি সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন? দেখুন এটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই যে শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডার হয়েছে তা তো নয়, এক্ষেত্রে একটা বড়সড় করাপশন জড়িত ছিল এবং সেক্ষেত্রে সন্দীপ ঘোষের বাহিনী তারা নির্দিষ্টভাবে যুক্ত ছিল, এবং বিশেষ করে নর্থ বেঙ্গল লবি, যেটা হচ্ছে এই শ্যামাপদ দাস, যেটাকে মেঘনাথ বলা হয়, যে মেঘের আড়াল থেকে এগুলো কন্ট্রোল করে, সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক বিরূপাক্ষ, এদের বিরুদ্ধে অভিযোগ যেমন আসে, সেই অভিক বিরূপাক্ষর বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত। আর এই যে দেখুন যে আপনি স্লিপ স্টাডি রুম ভাঙার ক্ষেত্রে বললেন, আমি এখনও মনে করি, এটা হয়তো আমার ফ্যাটার্নিটির লোক অনেকেই আমার বিরোধিতা করবেন, আমাদের ডাক্তারবাবুরা সই করেছিলেন। বর্তমান যে হেলথ সেক্রেটারি আছে সেই হেলথ সেক্রেটারি সই ছিল, তাদের ছিল। তো আমাদের ডাক্তারবাবুরাই কেন করলো? এটা নিয়ে আমার সাথে অনেকের তর্ক বিতর্ক হয়েছে, যার জন্য অনেক ডাক্তারবাবু আমাকে সহ্যও করতে পারে না। তাতে আমার কিছু যায় আসে না। আমি গতকালও একজনকে জিজ্ঞাসা করেছি তাদের, তোমরা কেন ভাই সই করেছিলে? কারণ একটা ক্রাইম সিন ভাঙা যায় না, এটা সবাই বোঝে। এর জন্য রকেট সায়েন্স লাগে না, আর এর জন্য ফরেন্সিক মেডিসিন পড়ে। আর সব ডাক্তারবাবুরাই ফরেন্সিক পড়েছেন, এবং আমি বলবো যে আমার থেকে তারা বেশি অনেক জ্ঞানী। তারা সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডক্টর কেন সাইন করলো, আর সেই সময় অলরেডি ব্যাপারটা বাইরে স্প্রেড হয়ে গেছে, তারা কেন সই করেছে সেই জবাবটাও সিবিআইয়ের চাওয়া উচিত। সেটাও আমি অন্তত কোথাও দেখিনি যে এর কারণগুলো নির্দিষ্ট করা আছে। প্লাস হচ্ছে যে আমাদের ভ্যান্ডালিজমটা হলো, সেটা তো একদম পুরো আমি বলবো যে কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে করেছে, এবং অভিযোগের তীর হচ্ছে অতীন ঘোষের মাথায় আছে। যদি হয়তো ঠিক করে তদন্ত করা হয়, দেখবেন যে অতীন ঘোষকে খুঁজে পাওয়া যাবে। যে সমস্ত লোকগুলো ছিল সেগুলো তো সমস্ত মিডিয়ায় ছবি দেখা যাচ্ছে। কিছু লোক তাদেরকে অ্যারেস্ট না করে অন্য লোকজনদের অ্যারেস্ট করেছিল, ওই লোকজনগুলোকে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করলে পাওয়া যেত। কারণ নাহলে দেখুন হসপিটাল কেন ভাঙতে আসবে? এবং সেই ভাঙচুরের পরে আমাদের ওখানে যে ক্ষতি হয়েছিল, প্রচুর ভেন্টিলেটর, বাইপ্যাপ মেশিন, প্রচুর ওষুধপত্র, আমি বলবো যে এরা হচ্ছে হিউম্যানিটির মানে পরিপন্থী। তার কারণটা হচ্ছে দেখুন, আমি তারপরে আমাদের এমার্জেন্সির ট্রমা বিল্ডিংয়ে একটা ছোট্ট পায়রার খোপের ভেতরে হয়, যেখানে মানুষকে সার্ভিস দেওয়া সঠিকভাবে যায় না, এবং কত মানুষ গত 2 বছরে মারা গেছে শুধুমাত্র এই ভেন্টিলেটর, বাইপ্যাপ মেশিন, সঠিকভাবে অক্সিজেনের অভাবে, শুধুমাত্র ওই দিনের কারণ। আমি এটা বলবো যে একদম টেরোরিস্ট অ্যাক্টিভিটির সমান। তার জন্য আমি বারবার বলেছিলাম যে এই তদন্তভার, এবং এর আগেও আমি একাধিকবার বলেছি যে এই তদন্তভার এনআইএ বা সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া উচিত, কারণ এই তদন্তটা শুধুমাত্র কলকাতা পুলিশের হাতে রয়েছে। এই সমস্ত জায়গাগুলো অ্যাড্রেস করা উচিত, এবং মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী যদি দেখে থাকেন, তাহলে আমি তার কাছেও অনুরোধ করব যে আরজি করে যে কেসটা পুলিশ সেই সময় তদন্ত করেনি, আয়দার এটা সিআইডির হাতে দিয়ে দেওয়া হোক, বা সিবিআই বা এনআইয়ের হাতে দেওয়া যেতে পারে। কারণ সেখানে কে ইনভলভ ছিল, অতীন ঘোষের কী রোল ছিল, সেই রোলগুলো কিন্তু দেখা হোক। সেইটার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। এখন কি হয় সেটা এখন ডিপেন্ড করছে। এবং আরেকটা জিনিস আমি যেটা বারবার বলছি, যে সিবিআইয়ের আরও কেন সিবিআই তদন্তের আমি ব্যর্থতা কেন বলছি, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চেয়ারে বসার পরেই তিনি 3 জন আইপিএসকে সাসপেন্ড করলেন। দেখুন 3 জন আইপিএসকে এসেই তো সাসপেন্ড করে দেওয়া যায় না, প্রিলিমিনারি একটা ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির পরে কিন্তু তিনি সাসপেন্ড করেছেন। তার মানে তাদেরকে সাবস্টেন্সিয়াল এভিডেন্স তাদের বিপক্ষে গেছে, তারপরে তাদের এগেনস্টে এখন সাসপেন্ড হয়েছে সেই সমস্ত এভিডেন্সের বেসে। এটা সিবিআই কেন দেখতে পেলো না? সিবিআই কেন দেখতো? আমি ধরে রাখলাম যে যেদিন ভ্যান্ডালিজম হলো সেদিন রাতের বেলা বিনীত গোয়েল এসে বলছিল যা কিছু হয়েছে এর জন্য দায়ী সম্পূর্ণ হচ্ছে মিডিয়া। এই যে ভ্যান্ডালিজমটা হলো, মিডিয়া বলেছে বলে ভ্যান্ডালিজম হয়েছে, এবং এটা মানে কত বড় হাস্যকর কথাবার্তা। এবং আরেকটা কথা তিনি বললেন কি, যে যা কিছু হয়েছে পুলিশ কি করেনি, এভরিথিং হ্যাজ বিন ডান আন্ডার মাই কমান্ড। তার মানে এভিডেন্স ট্যাম্পার হয়েছে আপনার কমান্ডে, সেদিন পুলিশ অফিসাররা অ্যাক্ট করেনি, আর জি করে ভ্যান্ডালিজম হয়েছে সেটাও আপনি দায়ী। আপনার অফিসার অভিষেক গুপ্তা আমাদের ইএমও রুমে পালিয়ে বসেছিল,
দখল করে বসেছিল। তাই এইটাও তো আপনার নির্দেশে হয়েছে। আপনাকে যখন জিজ্ঞাসা করলো সাংবাদিকরা যে সঞ্জয় রায় সে আপনাদেরই ডিপার্টমেন্টের লোক, তখন আপনি এড়িয়ে গিয়ে বললেন হি ইজ দ্য ক্রিমিনাল অফ হাইয়েস্ট অর্ডার। কেন? আপনার বাইক সে কী করে ইউজ করছিল? আপনার ব্যারাকপুর থেকে এই আরজি করে কী করে এলো উইথাউট হেলমেট? আর একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে আপনার বাইক নিয়ে আসে? এই বিনীত গোয়েলের এগেনস্টে তো তখনই সিবিআই চার্জ ফ্রেম করা উচিত ছিল। তারপরে যদি আপনি বলেন ওই জোকার অফিসারটা যেটা আছে, মানে তাকে ভদ্রমহিলা আমি বলবো না, পুরো জোকার সার্কাস ওই ইন্দিরা মুখার্জি, এই ধরনের অফিসারকে হচ্ছে মানে সমস্ত মানব জাতি কেন মানে পুলিশ টিমের কলঙ্ক। সে কি করলো দেখুন, এখানে আরজি কর ডিসি নর্থ মানে শ্যামবাজারের এই ডিসি নর্থের আন্ডারে সে কথা না বলে, সে প্রেস ব্রিফিং না করে, যদি প্রেস ব্রিফিং না করে তাহলে ডিসি জয়েন্ট সিপি ক্রাইম করতে পারে, না হলে সিপি করতে পারে কলকাতা পুলিশের। সেখানে কেন ডিসি সেন্ট্রাল করবে? আর সে সার্কাসের মতো বলে দিল। আমার তো শুধু মনে হয় যে ক্রিমিনালদের সাথে এই ইন্দিরা মুখার্জির মনে যোগাযোগ ছিল। নাহলে দেখুন বাঁ দিকে হচ্ছে আমাদের ওয়ার্ড, সঞ্জয় রায়ের আসার কথা কথা বাঁ দিকে, সঞ্জয় রায় কোথায় গেল? ডান দিকে চলে গেল। কি করে ডান দিকে গেল? এখানে নার্সিং স্টেশন, ও তো পেশেন্ট দেখতে যাচ্ছিল, ডান দিকে গিয়ে সোজা চলে গেল। আর ও যখন বডিটা পাওয়া গেল, সঞ্জয় রায়ের একটা দিব্য দৃষ্টি আছে, আর এই ইন্দিরা মুখার্জির একটা দিব্য দৃষ্টি আছে। কি দিব্য দৃষ্টি? যে বডি যেখানে পাওয়া গেল ও 40 ফুটের ভেতরে নাকি ক্রাইম হয়েছে, ওই 40 ফুট নাকি কর্ডন করা ছিল। ও কি জ্যোতিষী? পুলিশ বিভাগে ওকে পুলিশ বিভাগ না, জ্যোতিষী পড়েছে, অ্যাস্ট্রোলজি পড়েছে। বিবৃতি দিয়েছিলাম সেই সময় যে 40 ফুটের ভিতরে ক্রাইম হয়েছে, ও কী করে বুঝলো? তাহলে নিশ্চয়ই বলতে হবে যে ওই ক্রিমিনাল যারা এই ঘটনা ঘটিয়েছে বা এই সঞ্জয় রায় বা আদার্স ক্রিমিনাল, তাদের সাথে এই ডিসি সেন্টারে যোগাযোগ ছিল। নাহলে কী করে বলতে পারে? কারণ একটা বডি পাওয়া গেল, সেই বডিতে এমনও হতে পারে অন্য জায়গায় খুন হয়েছে, ওখানে ডাম্পিং করা হয়েছে। আপনি কী করে বলতে? যেখানে আই উইটনেস পাওয়া যাচ্ছে না, সেখানে ক্লিয়ারলি বলা যায় দুটো অপশান। একটা হচ্ছে তার সাথে ওখানে গিয়ে একা বাইরে থেকে ক্রাইম করা সম্ভব নয়, তার সাথে যে জুনিয়র ডাক্তারবাবুরা ছিল, একটা জিনিস হতে পারে, ওই যে আবার বললাম ফ্যাটার্নিটি এগেনস্ট হতে পারে। আইদার তারা প্রত্যক্ষভাবে জড়িত, না হলে পরোক্ষভাবে জড়িত, আর না হলে ওখানে ক্রাইমটা হয়নি। আর ওই জায়গায় ক্রাইম বডিটা যেখানে পাওয়া গেছে, ওই ঘরটা কর্ডন করা উচিত ছিল, বাইরের করিডোর কর্ডন করা উচিত ছিল, অন্য জায়গায়ও। এবং আমি মনে করি গোটা চেস ডিপার্টমেন্টের ম্যাক্সিমামটাই হচ্ছে কর্ডন করা উচিত ছিল। সেটা হচ্ছে বিকজ যে ক্রাইম যে কোনো জায়গায় হতে পারে, উল্টো দিকে স্লিপ স্টাডি রুমেও হতে পারে। এবং আমি বলছি স্লিপ স্টাডি রুমটা ভাঙা হলো পার্ট অফ দি ক্রাইম, ওইটা হচ্ছে ক্রাইম। ও কী করে 40 ফুটের ভিতর ক্রাইম হয়েছে এই কথাটা বললো? তার মানে বুঝতে হবে ক্রিমিনালদের সাথে যোগাযোগ ছিল, একে কাস্টোডিতে নিয়ে করা উচিত ছিল। এটা তো সব মিডিয়া দেখেছে, এর জন্য তো রকেট সায়েন্স লাগবে না বা কোনো ইয়ে লাগবে না। যেমন হচ্ছে ভাইপো যেমন বনেটের উপর দাঁড়িয়ে বলছে যে 4 তারিখের পরে আমরা দেখে নেব, হ্যাঁ, তো তার তো ভয়েস স্যাম্পেলের আর কী দরকার? সে তো সব মিডিয়ায় দেখিয়েছে। তার আর ভয়েস স্যাম্পেল দিয়ে আমাদের এই জুডিশিয়ারিতে আমি তাদের সম্মান জানিয়েই বলছি যে এই যে এত দীর্ঘসূত্রিতা, এরপরে দেখা যাবে যে ওই ইয়ের মতো পার্ক স্ট্রিটের গণধর্ষণের মতো ব্যাপারটা হবে। সে মারা গেল, সে জীবিত থাকাকালীন সে আর দেখেই যেতে পারলো না যে মানে বিচার পেয়েছে। তো এইগুলো অনেকটা তাড়াতাড়ি না হলে আর কবে মানুষ জানতে পারবে? মানুষ কি করে আস্থা রাখবে এই জায়গাগুলো? এই যে মানে ইন্দিরা মুখার্জি তারপরেও 2 বছর চাকরি করে গেল, সিবিআই কিচ্ছু করলো না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে হলো। কেন করতে হবে? তার আগেই 3 জন অফিসারকে সাসপেন্ড করতে হতো। অভিক বিরূপাক্ষর এগেনস্টে কোনো অ্যাকশান সিবিআইয়ের তরফ থেকে নেয়নি। ক্রাইম সিন অভিক দেখে পাওয়া গেল, কেন তার ডিএনএকে মেলানো হবে না? এই আমাদের অভয়ের যে ডিএনএ পাওয়া গেছে তার সাথে কেন সন্দীপ ঘোষের ডিএনএ মেলানো হবে না? এইগুলো আমরা বারবার বলেছি, কিন্তু সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজা, যেহেতু এরা নতুন এসআইটি, আমি তাই এদের বিরুদ্ধে খুব একটা অভিযোগ আনতে পারছি না। অভিযোগ আছে, কিন্তু সীমা পাহুজা করেনি। সীমা পাহুজা কেন করেনি তার জবাবটা তাকে দিতে হবে। স্যার, এই যে নতুন এসআইটি গঠন, মানে নতুন টিম যে আসছে এসআইটিতে, তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে এই তদন্ত এবারে অন্তত একটু গতি পেতে পারে? দেখুন, আগের দিন বিচারপতিরা যেভাবে ভৎসনা করেছে, এরপরে যদি তদন্ত না করে তাহলে আমি মনে করব যে আর বিচার পাওয়া সম্ভব নয়। কিন্তু বিচারপতিরা আশা রেখেছে, আমিও আশা রাখছি। কারণ আমি একটা জিনিস মনে করি, ইন্ডিয়ান জুডিশিয়ারির উপরে ভরসা রেখে, হয়তো আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারিতে আপনি ধৈর্য মানে অনেকটা দেরি হয়, সেক্ষেত্রে আপনারা হয়তো ধৈর্য হারাতে পারেন। আপনি যদি নো ওয়ান কিল জিসিকা বলেন, তারপরেও কিন্তু বিচার পেয়েছে। আপনি যদি বলেন যে সিস্টার অভয়া কেস কেরালা, সেখানেও কিন্তু 20 বছর 22 বছর বাদে, সেই 91 হয়ে 2020 গিয়ে আলটিমেটলি তারা জাজমেন্ট পেয়েছে, ইয়ে হয়েছে। আমাদের তো সবে 2 বছর হয়েছে, 2.5 বছর হয়েছে, এবং আমরা মেন্টালি অনেকটা প্রিপেয়ার যে
হয়তো সময় লাগবে, কিন্তু বিচার আমাদের পেতেই হবে। এবং আমরা হাইকোর্টে যে মনিটরিং হচ্ছে বা হাইকোর্টের বিচারপতিরা যেভাবে দেখছেন, আমি মনে করি তারা ছেড়ে দেবে না এবং তাদের উপরেই আমাদের শেষ ভরসা বা শেষ আস্থা। আমি এজেন্সির উপর আমার মানে তাদেরকে তারা যা যা করছে সেগুলো নিয়ে আমার হয়তো যদি বিশ্বাস নাও করি, আমি আমাদের জুডিশিয়ারির উপর ভরসা করি। কিন্তু সময়টা লাগতে পারে, এটা নিয়ে আমাদের হয়তো অনেক সময় আমরা মনের দিক থেকে হয়তো ভেঙে পড়তে পারি কিছু সময়ের জন্য, কিন্তু কেসটা আমরা ছাড়বো না, সেইভাবেই আমরা মেন্টালি প্রিপেয়ার। এই পজিশনে এসে আপনি যে একটু আগেই বলছিলেন যে আদালত যথেষ্ট ভৎসনা করে বলেছে যে যদি সিবিআই না পারে তাহলে তারা ছেড়ে দিক। এদিকে সিট গঠন হচ্ছে। আপনাদের পক্ষ থেকে অনেক সময় মানে আপনারা এতটাই বিরক্ত যে আপনারা বলেছেন যে যদি তারা না পারেন তাহলে সিআইডির হাতে দিয়ে দেওয়া হোক। ধরে নিলাম যে যদি এক্ষেত্রে মামলার যে মানে তদন্তের যে হস্তান্তর সেটি হলো, তাহলে এই টোটাল কেসের এই পর্যায়ে এসে তদন্ত হস্তান্তর যদি হয় তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে অনেকগুলো এজেন্সি আছে। স্টেট সিআইডি আছে, অলরেডি একটা উমেন কমিশন তৈরি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। তো তিনি অলরেডি সেই টিমে রয়েছেন যে পার্ক স্ট্রিট গণধর্ষণ কেসে যিনি সঠিকভাবে তদন্ত করেছিলেন এবং যার উপরে আমাদের আস্থা রয়েছে, সেই দময়ন্তী সেন মহাশয়া। তো তিনি তদন্ত এখনও শুরু করেননি। আশা করি তার দিক থেকেও আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো। তো সেই আশায় আমরা তো একটা বসে রয়েছি। এবং তার সাথে যদি আমরা দেখুন সিআইডিকে দিক, এনআইএকে দিক, আইবিকে দিক, রকে দিক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বিচারটা চাই এবং আমরা গিয়ে বসতুন। দেখুন, আমাদের পিটিশান, আমাদের যে অভাব অভিযোগ থাকবে, আমাদের আইনজীবীরা তুলে ধরবে হাইকোর্টে পরবর্তীকালে দরকার পড়লে আবার সুপ্রিম কোর্টে। তবে আমরা হাইকোর্টে যেভাবে শুনানি হচ্ছে, হাইকোর্টে আমাদের বলা লাগেনি। বিচারপতিরা গত শেষ দিন কোর্টরুমে যে 1 ঘন্টা ধরে সিবিআইকে ভৎসনা করেছে, সেটা আমি নিজে চোখে দেখেছি। অতএব বিচারপতিরা, আমি এটুকু জানি, ছেড়ে দেবেন না। তারা এর বিচার কিভাবে করতে হয় তারা কিন্তু দেখিয়ে দেবেন। তো সেই জায়গায় আমরা ভরসা করে আছি। আমরা আজকে ধরুন, এর আগেও আমাদের কোর্টে অনেকবার বেঞ্চ চেঞ্জ হয়েছে, কিন্তু বেঞ্চ চেঞ্জ হলে তখন হয়তো আমরা এমনও দিন গেছে যে আমরা ঘুরে চলে এসেছি বারবার। কিন্তু এই বেঞ্চে যে শুনানি শুরু হয়েছে, সেটা দেখে আমরা যথেষ্ট আশাবাদী এবং আমরা মনে করি এই বেঞ্চে যদি এটা চলে এইভাবে, তাহলে কিন্তু তারা ছেড়ে দেবে না। তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেভাবে তারা চাইছেন, সিবিআই কোথায় যাবে, কোথাও যাওয়ার রাস্তা পাবে না যদি উত্তর তারা না দিতে পারেন। কারণ গতদিন যে শুধুমাত্র তারা লাস্টে এটাও বলেছে আমাদের ভরসা রাখতে হবে, কারণ শুধুমাত্র একটা ডেট হিয়ারিং তারা 1 মাস টাইম পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সিবিআই চেয়ে নিয়েছে যে আমাদের আরও একটু টাইম দেয়া হোক। আশা করছি 6 আগস্টে হাইকোর্টে যাওয়ার আগে তারা কিছু করবেন, আশা করছি আমরা।